সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক কার্যকর সংসদ গঠনের অন্যতম চ্যালেঞ্জ বলেও মনে করেন স্পিকার। আগামীতে সংসদে ওয়াকআউট করার সময় বিরোধী দলকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দর্শক, মোহাম্মদ হোসেনের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বৃহস্পতিবার এক ঐতিহাসিক মুহূর্তে প্রবেশ করে বাংলাদেশ। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। শপথ নেওয়ার পরদিনই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। সেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিরপেক্ষতার স্বার্থে দলীয় পদ ছেড়েছেন তিনি। সংসদে সবাই সমান সুযোগ পাবে এমন প্রতিশ্রুতিও তার। বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে। ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে, আমাদের সেই ভূমিকা থাকে। পরে শ্রদ্ধা জানাতে আসেন রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। ফাতিহা পাঠের পর রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নবনির্বাচিত স্পিকার। কথা বলেন বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি। তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। সরকার ও বিরোধী দল মিলে সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে এমন প্রত্যাশা নতুন স্পিকারের। গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। ঈদকে কেন্দ্র করে কোনো ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামালে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। শুক্রবার রাজধানীর মিরপুর ও উত্তরায় বেশ কয়েকটি গাড়ি মেরামতের ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপি। এ সময় লক্কর ছক্কর গাড়ি নামাতে সহযোগিতা করলে ওয়ার্কশপের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ কর্মকর্তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গাড়ি পুরানো হতে পারে, গাড়ি কাজ করলে নতুন হয়। একটা প্রাইভেটও কিন্তু স্যার কাজ করলে নতুন হয়, রিপেয়ারিং হয়, কিন্তু ফিটনেসবিহীন কিভাবে আছে এটা আমার মাথায় ঢোকে না। এটা আপনারা ভালো জানেন। তিনি একজন গ্যারেজ মালিক। ফিটনেসবিহীন বলে নাকি কোনো গাড়ি নেই তার কাছে। খোদ পুলিশের অভিযানের মধ্যেই এমন দাবি এই গ্যারেজ মালিকের। কাজ করলে ফিটনেস ঠিক হয়ে যায়। একটা গাড়ি রং চুলে গেলে রং করলে হয়ে যায়। প্রতি বছর ঈদ এলেই রাজধানীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা গাড়ি মেরামতের ওয়ার্কশপে ব্যস্ততা বাড়ে। পুরাতন গাড়িতে রং লাগিয়ে চলে নতুন গাড়ির রূপ দেওয়ার কাজ। বাড়তি যাত্রী পরিবহনের জন্য সিটগুলোও সাজানো হয় নিজের মতো করে। রাজপথে নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়িগুলো। মালিকরা বলছে এগুলোর শুধু চ্যাসিস বাইরে থেকে এসেছে, তাছাড়া বডি এবং এই সিটগুলো তারা নিজেরাই তৈরি করেছে, অর্থাৎ এর সবই নতুন। তবে ঈদের আগে নতুন নতুন গাড়ির পাশাপাশি পুরান লক্কর ঝক্কর গাড়িগুলোও কিন্তু আসলে এইসব গ্যারেজগুলোতেই প্রস্তুত করা হয়। আর সেগুলো তদারকিতেই ট্রাফিক পুলিশ নেমেছে একদম আটঘাট বেঁধে। শুক্রবার ফিটনেসবিহীন গাড়ির রাস্তায় নামা ঠেকাতে মিরপুর বেরিবাদ এলাকার বেশ কিছু ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। জেরা করা হয় মালিকদের। আমরা কিন্তু ব্যাপক অভিযানে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার চেসিস অনুযায়ী, এটা তো ব্লু বুকে লেখা থাকে যে কত সিট হবে, তো ওটার বাইরে যদি আমরা কোনো কিছু পাই তাহলে আমরা কিন্তু এগুলো আটক করি। তবে মালিকদের দাবি কোনো পুরাতন গাড়ির কাজ করেন না তারা, যদিও বাস্তবে বেশ কিছু গাড়ির দেখা মেলে। কর্মীরা জানান ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে এসব গাড়ি। আমরা তো ফিটনেসের কাজ করি না, আমরা করি রঙের কাজ। ঈদের জন্য প্রস্তুত হচ্ছে না। যেগুলো যতগুলো গাড়ি দেখেন যেগুলো রং মারা কমপ্লিট সব করে ঈদের আগে সব চলে যাবে। অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, শুধু রাজপথ নয়,
ওয়ার্কশপেও চলবে অভিযান। যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এমপি মহোদয় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সাহেব ছিলেন এবং সবাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা এবার অবশ্যই এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব, আর রাস্তা যাতে কোনো রকম কোনো বাস আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়। উত্তরার বেশ কিছু গাড়ি মেরামতের ওয়ার্কশপে এদিন অভিযান চালায় ট্রাফিক পুলিশ, পরিদর্শন করে গাবতলীর বাস টার্মিনালও। সুমন তানভীর, ৭১, ঢাকা। ঈদ এলেই সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ে কয়েক গুণ। এই সুযোগ কাজে লাগিয়ে সাভারে অনেক পুরনো ও ফিটনেসবিহীন গাড়িতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। বাইরে রঙের প্রলেপ থাকলেও বড় ধরনের ঝুঁকি নিয়ে মহাসড়কে নামছে এসব যানবাহন। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও চিত্রে দেখুন প্রতিবেদন। সাভারের বিভিন্ন এলাকার গ্যারেজ ও ওয়ার্কশপগুলোতে এখন পুরোদমে চলছে পুরনো যানবাহন মেরামত ও রঙের কাজ। এসব যানবাহনের বেশিরভাগেরই ফিটনেস সনদ নেই, মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। তবু দীর্ঘদিন সড়কে না চলা অনেক বাসকে নতুনের মতো সাজিয়ে তোলার চেষ্টা করছেন মালিকরা। মোটামুটি অ্যাভারেজ 15 দিন লাগে আর কি, একটা গাড়ি খারাপ করাই তো 15 দিন লাগে। তো ঈদের উপলক্ষে আমরা সবকিছু যাতে রাস্তা কোনো সমস্যা না হয়, কারণ সবাই চায় ঈদ বাজারে অনেক টাকা পয়সা ব্যক্তির দরকার পড়ে। ঈদের আগে যানবাহন মেরামতের কাজ বাড়ে কয়েক গুণ। যানবাহনের মালিকদের চাহিদা মতো কাজ শেষ করতে দম ফেলার ফুরসত নেই কর্মীদের। কাজের চাপের কারণে আমরা হিমশিম খাইতেছি, এই কাজগুলি ঈদের আগে কিভাবে শেষ করুম। কাজ করতেছি যাতে গাড়ি রাস্তাঘাটে নষ্ট না হয় এবং খারাপ না হয়, যাতে ঈদ উপলক্ষে মানুষ যাত্রীরা ভালো মতো বাড়িতে পৌঁছাইতে পারে। এটার প্রিন্টের কাজ করছি, পুটিং করছি, তারপরে আস্তর করছি, তারপর রং করতেছি, ডিজাইন করব। যাত্রীরা বলছেন শুধু বাইরে রং করলেই যানবাহন নিরাপদ হয় না, এতে যান্ত্রিক ত্রুটির ঝুঁকি থেকেই যায়। অতিরিক্ত ভাড়া দিয়ে ভোগান্তি ও ঝুঁকি মাথায় নিয়েই এসব যানবাহনে বাড়ি ফিরতে হয় তাদের। অচল গাড়িগুলোকে পুনরায় কোন রকম আর কি আপনার নামে মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা একটু রং টং করে তারপর রাস্তায় বের করা হয়। এগুলোই হচ্ছে মূলত ফিটনেসবিহীন গাড়ি। গাড়িতে চড়ার মতো উপযোগী, যাওয়ার মতো উপযোগী করে যেন রাস্তাঘাটে ছাড়ে। এই সিট বেঁকা, সিট ভাঙ্গা বা পাশে কোনো হ্যান্ডেল সেগুলো ভাঙা, এগুলো তো কাপড় চোপড় লাগে তো ছিঁড়া যায়, অবশ্যই ছিঁড়া যায়, এগুলো যেন না থাকে। নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি বলেন, ঈদে যাত্রী চাপ সামাল দিতে নামানো অতিরিক্ত গাড়ির বেশিরভাগেরই ব্রেক, ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ ঠিকভাবে পরীক্ষা করা হয় না। ফলে যাত্রাপথে বিকল হওয়া বা দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এই গাড়িগুলা দুর্ঘটনা প্রবণতা অনেক বেশি, মানুষের জীবনের মৃত্যু সংখ্যা অনেক বেশি। এই গাড়িগুলা যখন দূরপাল্লা যাচ্ছে, দেখা যাচ্ছে এই গাড়িগুলো বাইপেল থেকে চন্দ্রার দিকে যেতে যায় আর গাড়িটা নষ্ট হচ্ছে। রাস্তার মধ্যে যখন নষ্ট হচ্ছে তখন প্রচুর পরিমাণে জ্যামজট সৃষ্টি হচ্ছে। তখন এই গাড়িগুলা ঈদ উপলক্ষে যে রাস্তার পাশে একটা ডাম্পিং ব্যবস্থা আছে সরিয়ে নিবে, এটা সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা এই ধরনের বাস বা পরিবহন রাস্তায় নামানোর চেষ্টা করে এবং তাতে সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবহন যাতে রাস্তায় ব্যবহার করতে না পারে এবং রাস্তায় নামাতে না পারে, এই জন্য সাহেব পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যানবাহন নামানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১। ঈদ যাত্রায় আলোচনা ছাড়া কোনোভাবেই জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার, তাই টিকিটের দামও বাড়বে না বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি আরও বলেন, এবার রেলপথে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। এবার উৎসবের সময় ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়বে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো ঘাটতি থাকবে না বলেও জানান মন্ত্রী। এদিকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। এরপর কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশিতে যাত্রীরা। কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। কুড়িগ্রামে 7টি পেট্রোল পাম্পে ডিজেল ও পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় অনেক কৃষক ও চালককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে
ফিরে যেতে হচ্ছে। তবে পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে না পারলেও সীমিত আকারে প্রতিদিন দিচ্ছে। কৃষকদের জ্বালানি সংকট হবে না বলে তারা আশা করছেন। রাজু মুস্তাফিজের তথ্য ও হামিদুল ইসলামের ছবিতে দেখুন প্রতিবেদন। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ডিজেল সংকট বেড়েছে। বিশেষ করে কৃষিকাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিন, মোটরসাইকেল, মাইক্রোবাস, পেট্রোল চালিত সিএনজি, বাস ও ট্রাক চালকরা তেল না পেয়ে বিপাকে পড়েছেন। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছেন জেলার কৃষকরা, কারণ বর্তমানে চলছে ইরি বোরোর ভরা মৌসুম। পুরো মৌসুমে এসব জমিতে ডিজেল লাগে 43,50,000 লিটার। কৃষকরা জানান, পাম্পে তেল নিতে গেলে তেল পান না তারা, অথচ এই সময় ইরি বোরো মৌসুমের সেচের জন্য ডিজেলের প্রয়োজন বেশি। এই ডিপুতে তেল বিলি গেলে তেল পাই না। এই যে আমরা জমিতে ধান লাগাইছি, জমির মধ্যে আমাদের পানি সেচ দেওয়া লাগে, যদি আমরা তেল না পাই তাহলে তো সেচ দেওয়া আমাদের বড় দুষ্কর অবস্থা। আমরা কৃষক মানুষ, এই যে বর্তমান যে তেলের সংকট, আর যদি তেলের আরো কয়েকদিন পরে তেল পাওয়া না যায়, দাম বাড়ে, তখন আমাদের কি অবস্থা হবে? পাম্পের মধ্যে গেছি তেল 100 টাকা 200 টাকা তেল দিতে, এরা পাম্পের মধ্যে তেলও দেয় না, কোনো দেয় না। আমরা কৃষক মানুষ, আমরা তেল না হলে আমরা আবাদ কর্ম কি দিই। তবে পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানান, কুড়িগ্রামের পাম্পগুলোতে দৈনন্দিন যে জ্বালানি দরকার এর তুলনায় কিছুটা কম পাওয়া যাচ্ছে। আমাদের দৈনন্দিন যেটা প্রয়োজন তার তুলনায় কিছুটা হলেও কম পাচ্ছি, তবে যা পাচ্ছি তা আমরা সুষ্ঠুভাবে গঠন করার চেষ্টা করতেছি, এবং ডিজেল যতটুকু আমরা পাচ্ছি তা কৃষক পর্যায়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সবাই ইনশাল্লাহ যতটুকু হয় পেয়ে যাবে আর কি। জেলায় এবার 29,000 হেক্টর জমি ডিজেল চালিত সেচের আওতায় এসেছে। অন্যদিকে বিদ্যুৎ চালিত মোটরের আওতায় এসেছে 1 লক্ষ হেক্টর জমি। কৃষকরা আশঙ্কা করছে, যদি ডিজেলের অভাবে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না হয় তাহলে চরম বিপর্যয়ে পড়বেন তারা। শরীফ আজাদ প্রীতম, 71। পোশাক শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে বরাদ্দ করা বিশেষ ঋণে আগ্রহ নেই বেশিরভাগ গার্মেন্টস মালিকের। বিজিএমইএ সদস্যভুক্ত প্রায় 2,000 গার্মেন্টসের মধ্যে ঋণের জন্য সনদ নিয়েছে মাত্র 357টি। গার্মেন্টস মালিকরা বলছেন, শর্তের বেড়াচাল এবং সুদ বেশি থাকায় বাংলাদেশ ব্যাংকের এই ঋণে আগ্রহ নেই তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পোশাক খাতে কাজ করছে প্রায় 40 লাখ শ্রমিক। ক্রমাগত রপ্তানি কমছে এমন দোহাই দিয়ে গেল 24 ফেব্রুয়ারি গভর্নরের সাথে দেখা করে ঈদ উপলক্ষে শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ 14,000 কোটি টাকা ঋণ চেয়েছিল বিজিএমইএ। বিষয়টি আমলে নিয়ে 3 মার্চ এক নির্দেশনায় বেশ কিছু শর্তে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ঋণ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। এতেই আপত্তি গার্মেন্টস মালিকদের, আগ্রহ নেই ঋণে। ইনকাম থাকবে না কিন্তু খরচ ঠিকই আছে, তো সেখানে যদি বাংলাদেশ ব্যাংকের এই লোনটা আপনাকে আবার সেই প্রচলিত যে বাজার ভিত্তিক যেই ইন্টারেস্ট সেই অনুযায়ী নিয়ে আবার শোধ করতে হয়, তাহলে তো আপনার এখানে খুব একটা লাভবান হওয়া যায় না। ডিক্লেয়ারটা দিয়েছে 3 তারিখে, আমাদের বেতন দেওয়া লাগবে 7 কর্মদিবসে। টাইম ফ্রেমের ভিতরে আমরা ওই বিজিএম এর সার্টিফিকেট নিয়ে যদি জমা দেই, যে লিয়েন ওর আবার বোর্ড মিটিং যাবে, দুইটা মিলে কমপক্ষে 8-10 দিন সময় যাবে। একটা মাসও যদি কোনো ডিলে হয় তা আমার কমপ্লায়েন্স ফেল হয়। 10 তারিখ 12 তারিখ রোজার ভিতরে বেতন দিবেন, সেটাতে ওয়ার্কার মানবে নাকি? অর্থনীতিবিদরা বলছেন, অপব্যবহার ঠেকাতে ঋণে শর্ত জুড়ে দেওয়া দোষের নয়। একেবারে সেফগার্ড ছাড়া এইটাকে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমি একমত না। কারণ হলো যে এই প্রসিডিউরগুলো ফলো না করলে আপনার এটার অপব্যবহারের সুযোগ থাকবে। বিজিএমএ যদি আগে চিঠিটি দিতে পারত এবং বাংলাদেশ ব্যাংক তখন সুযোগও পেত, দেরি হয়ে যাওয়াতে কমপ্লায়েন্স মানার জন্য বিকল্প খুব একটা পথ আছে বলে মনে হয় না। শুধুমাত্র ব্যাংক এবং গ্রাহকদের সম্পর্কের ভিত্তিতে তড়িৎ ঋণটা ছাড় করা ছাড়া। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, শর্ত মেনে যেসব গার্মেন্টসের প্রয়োজন তারাই ঋণ নেবেন। এই ঋণটা যাদের প্রয়োজন তারা নেবেন, যারা সক্ষম তারা নেবেন না। এর বাইরেও ব্যাংক কাস্টমার রিলেশনের ভিত্তিতেও বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার আওতায় অন্য ফান্ড থেকেও ব্যাংকগুলা দিচ্ছে। আর আমরা তো নেওয়ার জন্য উৎসাহিত করতেছি না, যার প্রয়োজন উনি নেবেন, নিচ্ছেন। তবে ঈদের আগ পর্যন্ত ঋণ নিতে ইচ্ছুক গার্মেন্টসের সংখ্যা বাড়তে পারে বলে আশা করছে বিজিএমইএ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চিকিৎসকরা সম্মতি দিলে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেএম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ডাক্তার জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিলে আজ সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বাজারে সয়াবিন তেলের ঘাটতি না থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। সকালে মিরপুরের একটি সুপার শপে অভিযান চালিয়ে এ কথা বলেন তিনি। এ সময় ৩,০০০ টাকার পণ্য না কিনলে সয়াবিন তেল বিক্রি না করার অপরাধে প্রিন্স বাজারকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে সারা দেশে র্যাবের অভিযান চলবে বলেও জানান তিনি। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমও উপস্থিত ছিল। হার্ট অ্যাটাকের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ব্লক খুলে দেয়া। অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে রক্তনালীর ব্লক খুলে দিতে পারলে হার্টের মাসলগুলোর অনেকটাই রক্ষা পায়। এই পদ্ধতিকে বলা হয় প্রাইমারি পিসিআই। তবে সবার আগে নিশ্চিত হতে হবে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এরপরই দ্রুততার সাথে নিতে হবে হাসপাতালে। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। হৃৎপিণ্ড মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গের কোনো ধমনী বন্ধ বা সংকুচিত হয়ে গেলে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়, পরিণতি হার্ট অ্যাটাকে মৃত্যু। আধুনিক চিকিৎসায় বন্ধ হয়ে যাওয়া রক্তনালীতে স্টেন্ট বা রিং পরিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে এর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা প্রাইমারি পিসিআই, অর্থাৎ হার্ট অ্যাটাকের ১ থেকে ১২ ঘন্টার মধ্যে রিং পরিয়ে রক্তনালীর ব্লক খুলে দেয়া। ফিনল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ৯৫% রোগীর এভাবে চিকিৎসা চলে। প্রত্যেকটা মিনিটের ইম্পর্টেন্স আছে হার্ট মাসলের জন্য। আর হার্ট মাসলের সমস্যাটা হলো হার্ট মাসলের যে মাসলগুলোর ডেথ হবে একবার, সে যদি ডিউ টাইমে মানে উইদিন 6 আওয়ার্স বা 12 আওয়ার্সের যদি আপনি আবার সার্কুলেশন না পায়, ও কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। এই ড্যামেজটা যাতে না হয়, যত আর্লি আপনি রক্তনালীটা খুলে দেবেন, তার সার্কুলেশনটা চালু করে দেবেন, মানে তার রক্ত প্রবাহটা চালু করে দেবেন হার্টের মাসলের, তত কিন্তু হার্টের মাসলগুলো তাড়াতাড়ি খাদ্য পেলেই সে আবার সার্ভাইভ করবে। তবে সবার আগে নিশ্চিত হতে হবে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা। যদি হয় তবে সাথে সাথে রোগীকে নিকটস্থ কার্ডিয়াক সেন্টারে নিতে হবে। একটা মানুষের যদি হঠাৎ করে বুকে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথাটা যদি বুকের মাঝখানে হয়, অথবা পুরা বুক জুড়ে ব্যথা তৈরি হয়, অথবা মনে হতে পারে যে একটা জগদ্দল পাহাড় বুকের উপর চেপে বসে আছে, প্যালপিটেশন বা বুক ধড়ফড়, এর মধ্যে শ্বাসকষ্ট, এর মধ্যে শরীর প্রচণ্ড ঘেমে যাওয়া, অস্থিরতা প্রকাশ পাওয়া। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, বাংলাদেশে প্রতিদিন ৫৫০র বেশি মানুষ হৃদরোগে মারা যান। হার্ট অ্যাটাকের অর্ধেক রোগী মারা যান হাসপাতালে পৌঁছানোর আগেই। সাধারণত ১ ঘন্টার মাঝে হলে খুবই ভালো, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। তারপরে যদি না পারে ২ ঘন্টার মাঝে করতে পারলেও ভালো, বাট ম্যাক্সিমাম লিমিটটা কত? ম্যাক্সিমাম লিমিট হলো 12 আওয়ার্স। রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাইমারি পিসিআই এর ব্যবস্থা রাখা হয়েছে। তবে স্টেন্ট বা রিং সরবরাহ না থাকায় তা আপাতত বন্ধ। বেশ কিছু বেসরকারি হাসপাতালেও এই সুযোগ রয়েছে, তবে অসচেতনতার কারণে সময়মতো রোগীকে হাসপাতালে নেওয়া যায় না। এক্সপার্ট টিমের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে খুবই অপ্রতুল। ইভেন ঢাকা শহরেও সব হৃদরোগ হাসপাতালে সেটা চালু করা সম্ভব হচ্ছে না। আমাদের ক্ষেত্রে ট্রেন ম্যান পাওয়ারের সমস্যা নেই, অন্যান্য লজিস্টিক সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে একটু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি কার্ডিয়াক হাসপাতালে ২৪ ঘন্টা প্রাইমারি পিসিআই সেবা চালু করা সম্ভব হলে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি কমবে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।